আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মঞ্চের আলোচনায় আজকে আমাদের অতিথি হিসেবে আছেন। আমি যে পোস্টটা দিয়েছি সেই পোস্টটা হচ্ছে ইউনূসের বিরুদ্ধে মামলা হতে যাচ্ছে। এখন মজার কথা হচ্ছে, আপনারা সাক্ষী দর্শক, আমি বহুবার বলেছিলাম যে ডিপ স্টেটকে বিশ্বাস করবেন না, য পলায়তি স জীবতি, আপনি পালান। কিন্তু উনি আমার কথা শোনেননি। গরিবের কথা কিন্তু বাঁশি হলেও সত্যি হয়। এখন মার্কিন যুক্তরাষ্ট্রের পরামর্শে সরকার অথবা কোনো ব্যক্তি ইউনূসের নামে শীঘ্রই মামলা করতে চলেছে। তিনি যে 666 কোটি টাকা করমুকুব করিয়েছেন ক্ষমতার অপব্যবহার করে, তারপর 5 বছর না কত বছরের জন্য তার ওই ব্যাংকের কি একটা ঢপের চপ ব্যাংক রয়েছে, তার ব্যাংকের আপনার যত কর আছে, যত এই সমস্ত ট্যাক্স ফ্যাক্স আছে, সেগুলো মুকুব করিয়েছেন। ঋণ তো মুকুব করিয়েছেন, করও মুকুব করিয়েছেন। তারপর বিভিন্ন প্রকল্পের নাম করে মিলিয়নস অফ ডলার্স উনি পকেটস্থ করেছেন। এই সবের ভিত্তিতে তার প্রতি একটা মামলা একটা তার উপরে করা হচ্ছে। সেটা ব্যক্তির বিরুদ্ধে ব্যক্তি করছে নাকি কোনো সরকার, তারেক রহমানের সরকার করছে, সেটা পরিষ্কার এখনো নয়। তবে এটা মার্কিন যুক্তরাষ্ট্রের পরামর্শে হচ্ছে, এটা পরিষ্কার। এবং তিনি যে দেশ ছাড়তে পারবেন না, সেইটা সম্ভবত ইস্যু করা হবে সেনাবাহিনীর তরফ থেকে। এই দায়িত্বটা হয়তো সেনাবাহিনীকে দেওয়া হয়েছে, অথবা কালকে ক্ষমতা হাতে নেওয়ার পর তারেক রহমান হয়তো এই ব্যাপারে হয়তো নিষেধাজ্ঞা জারি করতে পারেন। অর্থাৎ ইউনূস যেদিক দিয়েই হোক না কেন ফাঁসছেন। এক মামলায় ফাঁসছেন, দুই দেশ থেকে ফাঁসছেন। আমি বলেছিলাম এখনো সময় আছে, পালান। এই নিজের কবর নিজে আপনি খুঁড়ছেন, তখন আমার কথা শোনেননি। আপনার সব সাঙ্গপাঙ্গ যারা আছেন তারা আপনাকে ভুল বুঝিয়েছিল। আর আপনার সব এই জামাতি দল আছে না, যারা আমায় লিখে বেড়ায় গুজববাজ অমুক তমুক, ওই গুজব করতে করতে আজকে কিন্তু 5ই আগস্ট 2024 থেকে আজকের বাংলাদেশকে এই জায়গায় এই গুজববাজ নিয়ে আসছে, বুঝলেন? আরো অনেক লোকজন আছে, তারা একবার এদিকে ছাতা ধরে, একবার ওদিকে ছাতা ধরে। এই গুজববাজ কিন্তু কোনদিন ছাতা এ মাথা ও মাথা করেনি, একই ব্যক্তির উপরে ছাতা ধরে রেখে দিয়েছে। এটাই হচ্ছে আমার সঙ্গে তাদের তফাৎ। দ্বিতীয় একটা গুরুত্বপূর্ণ খবর আছে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবর হচ্ছে যে খুব শিগগিরই হয়তো সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে। আপনাদেরকে বলা, আপনার সেনাবাহিনী যিনি সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, তিনি বহুদিন ধরেই বলে আসছেন যে আইন শৃঙ্খলা রক্ষা করা আমাদের কাজ নয়, আইন শৃঙ্খলার কাজ শেষ করে আমার সেনাবাহিনী ব্যারাকে ফিরতে চায়। এখন একটা নির্বাচিত সরকার হয়ে গেছে, তারা ক্ষমতা নিয়ে নিচ্ছে, ক্ষমতা নিয়ে তারা এবার নিজেদের মতো দেশ চালাবে। সেনাবাহিনী ব্যারাকে চলে যাবে। সেটা 18 তারিখ যাবে কি 20 তারিখ যাবে কি 22 তারিখ যাবে, সেটা এখন ওয়াকারুজ্জামানের সঙ্গে তারেক রহমানের সঙ্গে কথা বলার পর এটা ঠিক হবে। তবে সেনাবাহিনী যদি ভেতরে চলে যায়, ব্যারাকের ভেতরে, তারপরে পরিস্থিতিটা কি হবে সেটা ভাবলেই কিন্তু আমার গা কিন্তু শিউরে উঠছে। কারণ এখন তো আর মব বলা যাবে না, এখন বলা হবে প্রেসার গ্রুপ। এই যাদের ওপরে তো একদিন প্রেসার গ্রুপ চড়াও হয়েছিল, তারা যদি এখন প্রেসার গ্রুপ হয়ে পাল্টা চড়াও হয়, তখন কি হবে? তখন কিন্তু মশাই খুব বিপদ। এই যে প্রেসার গ্রুপ যারা আছে,
যারা এখন এদিক ওদিক লুকিয়ে রয়েছে, এই প্রেসার গ্রুপ, কালকেও আমি বলেছি, যদি 2-3 ঘন্টা সময় পায়, পুলিশকে তো সব পকেটস্থ করে রেখে দিয়েছে, আর পুলিশেরও রাগ রয়েছে। যদি পুলিশের সামনে পেটায় তাহলে পুলিশও মুখ ঘুরিয়ে থাকবে, কারণ তাদের 3500 কি 3700 পুলিশ, তাদের জীবন গেছে, তারা জীবনে এটা ভুলবে না। সুতরাং ওই প্রেসার গ্রুপ যদি মাঠে নেবে, এই যারা গুজববাজ বলে দিচ্ছে না, সব ভুয়ো তথ্য দেয়, অমুক দেয় তমুক দেয়, হ্যাঁ, এই লোকটাকে কেন ডেকে আনেন, এই লোকটা যে দাম না থাকতো তাহলে লোকে ডাকতো না আমাকে। বুঝতে পারছেন? আপনারা যা লেখেন, আপনাদের কিন্তু ডাকে না। আপনাদের 4 লাইন বলার ক্ষমতা নেই, 6 লাইন খবর জোগাড় করার ক্ষমতা নেই। আপনাদের বিদ্যে হচ্ছে ওই কমেন্টে 4 লাইন লিখে আমাকে গুজববাজ বলে গালি দেওয়া। এটাই আপনাদের সন্তুষ্টি। তা আপনাদের সন্তুষ্টি নিয়ে আপনারা থাকুন, তাতে আমার কিছু যায় আসে না। তবে দিন শেষে কথাটা হলো, যদি সেনাবাহিনী এই মাসের মধ্যে ব্যারাকে ফিরে যায় এবং ইউনূস যদি ধরা পড়ে এবং ইউনূস যদি দেশ ত্যাগ করে পালাতে না পারে, তার ব্যবস্থা যেটা করা হচ্ছে, তাহলে পরে কিন্তু বাংলাদেশ কিন্তু একটা আবার অস্থির পরিস্থিতির মধ্যে যাবে। সেটা এখন তারেক রহমান সামলাবেন কি করে, সেটা তারেক রহমানের একটা মাথায় বড় চিন্তা হিসেবে তখন দেখা দেবে। এখন দেখা যাক, পরিস্থিতি এখন খুবই ঘোলাটে। আগামীকাল শুনলাম 18 নয় 17 তারিখ, আগামীকাল ওনার শপথ গ্রহণ অনুষ্ঠান। উনি আগে শপথটা নিন, শপথটা নিয়ে তারপরে ভারতবর্ষে ওই একটা ব্রেকিং খবর আপনাদের দিই, সেটা হচ্ছে তারেক রহমান তার প্রথম ভিজিট ঠিক করেছেন ভারতবর্ষে। তিনি শপথ নিয়ে সরকারের গদিতে বসে তার প্রথম বিদেশ সফর হবে ভারতবর্ষ। কারণ মোদিও তাকে আমন্ত্রণ জানিয়েছেন, তিনি হয়তো ভারতবর্ষে আসবেন। এলে পরে ভারতবর্ষে তার সঙ্গে মোদির কথা হবে, যেটা ইউনূস এতদিন ধরে চেষ্টা করেও পারেনি। সেটা এখন তারেক রহমান কিন্তু সেই জায়গায় পৌঁছে গেছেন। এখন আপনারা অনেকেই হয়তো বলবেন, তাহলে বিএনপি এর কাছে পেয়ে তাহলে আওয়ামী লীগকে কি ভুলে গেল? তা নয়, সবটাই কিন্তু হচ্ছে কূটনৈতিক খেলার অঙ্গ। এই কূটনৈতিক খেলা, এটা যেটা শুরু হয়েছে, সেটা শেষ হতে হতে 6 মাস কি 1 বছর সময় লাগবে। তবে তার আগে শেখ হাসিনা দেশে ফিরবেন যে কোনো দিন। মানে তারেক রহমান ভারতবর্ষে এসে পৌঁছানোর পর যে সমঝোতা পত্রে সই হবে, সেই সমঝোতা পত্রে সই হওয়ার পর শেখ হাসিনা দেশে ফিরবেন এবং তার রাজনৈতিক কর্মকাণ্ডে যোগ দেবেন। তারপরে একটা মিলিজুলি ইলেকশন হবে। মিলিজুলি মানে কি? মানে ইনক্লুসিভ ইলেকশন। তার মানে লোক দেখানো পাতানো ইলেকশন নয়, মিলিজুলি মানে পাতানো ইলেকশন নয়, হচ্ছে ইনক্লুসিভ ইলেকশন একটা হবে। ইনক্লুসিভ ইলেকশনে যেই জিতে আসুক, সে বিএনপি জিতে আসুক, সে আওয়ামী লীগ জিতে আসুক, তার সঙ্গে ভারতবর্ষ কাজ করবে। আর ইউনূস সাহেবকে আমি বলি, ইউনূস সাহেব, আপনি তো আমার কথা শুনলেন না। গরিবের কথা বাসি হলেও মিথ্যা হয় না। এখন দেখুন আপনি কি করে বাঁচবেন। আপনার তো বাঁচার সব রাস্তা বন্ধ। আর আপনার মামলা কিন্তু আইসিটিতেই হবে। কেন বলুন তো? আপনি কিন্তু মানে বাংলাদেশের নাগরিক নন, আপনি ইউনাইটেড স্টেটস এর নাগরিক। এবং এখানে এসে আপনি জোর করে ক্ষমতায় বসিয়েছেন। তারা যারা এখন ক্ষমতায় আপনাকে বসিয়েছিল, তারা কিন্তু মুখ মানে ফিরিয়ে পালিয়ে গেছে, তারা কিন্তু নেই। এটাই হয়, ডিপ স্টেট যখন কাজ হয়ে যায় তখন ঝেড়ে ফেলে দেয়, সে ফিরেও তাকায় না। এখন আপনি এবার বুঝুন আপনি কি করবেন। আমার কথা আপনি শুনে তখন পালালেন না। যদি পালাতেন তাহলে প্রাণটা আপনার বাঁচত। এখন আর প্রাণটা আর আপনার বোধহয় এই জীবনে বাঁচানো গেল না। আমি বলেছিলাম আপনার শেষ দিন খুব করুণ পরিণতি হবে। সেই করুণ পরিণতির দিন আপনি গুনতে শুরু করুন।
এই যে যমুনায় বসে আপনি টেলিফোনের দিকে তাকিয়ে থাকেন না, আমি মানুষ চোখকে দেখতে পাই চোখ বন্ধ করে আপনার ওখানে কি কি হচ্ছে। আপনি এখন উদ্ভ্রান্তের মতো এই ঘর ও ঘর করে বেড়াচ্ছেন। আমার মনে হয় এটা আমার কল্পনা থেকে বলছি আমি, এর সঙ্গে বাস্তবের মিল আছে কিনা আমি বলতে পারবো না, তবে এটা হলেও হতে পারে যে ইউনূস সাহেব এখন পাগলের মতো ছোটাছুটি করছেন। উনি এখন বাঁচার রাস্তা খুঁজছেন, কিন্তু বাঁচার সব দরজাগুলো বন্ধ। এখন দেখা যাক ভবিষ্যতে কি হয়। তবে যেটা বললাম, ইউনূস তার বিদেশ সফর বন্ধ হচ্ছে। তার ইচ্ছা ছিল তিনি ইন্দোনেশিয়া হয়ে তিনি জাপান যাবেন, যা হচ্ছে না। তার দেশ ত্যাগ বন্ধ। 2 হচ্ছে ইউনূসের বিরুদ্ধে মামলা হচ্ছে। 3 হচ্ছে সেনাবাহিনী ব্যারাকে ফিরছে খুব শিগগিরই। এবং 4 হচ্ছে দায়িত্ব নিয়ে ভারতবর্ষে প্রথম বিদেশ সফর করবেন তারেক রহমান। 4টে খবর আমি একসঙ্গে করে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার। নমস্কার, আমি তরুণ ঘোষ। জেনারেল নারবানে, আমাদের যে সদ্য প্রাক্তন হয়েছেন জেনারেল নারবানে, তার একটি বই নিয়ে ব্যাপক বিতর্ক দেখা দিয়েছে। সারা ভারতবর্ষ জুড়ে প্রচন্ড বিতর্ক। এই বিতর্কের আঁচ গিয়ে পৌঁছেছে পার্লামেন্ট অব্দি, রাজ্যসভা অব্দি, এবং নরেন্দ্র মোদী বিজেপি বেশ কোণঠাসা এই বিতর্কে। এই যে বইটা হচ্ছে জেনারেল মুনজ মুকুন্দ নারবানের লেখা 4 স্টার অফ ডেস্টিনি, শর্টে বলা হয় 4 স্টার জেনারেল। এই বইটা উনি লিখেছেন। এই বইটার সারাংশ যেটা তুলে ধরা হচ্ছে বিরোধীদের পক্ষ থেকে, তাতে বলা হচ্ছে যে জেনারেল নারবানে তিনি এটা লিখেছেন যে গালওয়ানে, এখানেও একটা প্রশ্ন রয়েছে, একদল বলছে গালওয়ান, একদল বলছে অন্যত্র। সেটা নিয়ে কেন গন্ডগোল আমি তো জানি না, তবে পাবলিশারের নাম আমি উল্লেখ করছি না, কারণ পাবলিশার আগে থেকেই বলে দিয়েছে আমার নাম যেন উচ্চারিত না হয়, তাহলে পরে আমি মামলা করতে পারি। কারণ এর মধ্যে পাবলিশারের কোনো ভূমিকা নেই। যে লিখেছে তার ভূমিকা আছে, আর যারা পাঠক তাদের ভূমিকা আছে। এখন সেখানে যেটা লেখা হয়েছে যে, আমি গালওয়ানকেই ধরে নিচ্ছি যে গালওয়ানটাই ঠিক। গালওয়ানে যখন চীনা সৈন্য এই 2020-21 সালে যখন একটা গালওয়ানে অ্যাটাক করে চীন, তখন জেনারেল মুকুন্দ লিখছেন যে হঠাৎ দেখা যায় যে চীনের দিকের থেকে সৈন্য, চীনের সীমান্ত থেকে সৈন্য সহ সমস্ত সাঁজোয়া ট্যাঙ্ক আমাদের দিকে এগিয়ে আসছে। এখন ওদের ওখানে রাস্তা ভালো, আমাদের এখানে রাস্তা তখন সবে তৈরি হয়েছে, ট্যাঙ্ক যাওয়ার মতো অবস্থা তখন তৈরি হয়নি। এটা 2020-21 সালের ঘটনা, মানে 20-21 দুটোর মধ্যে। তো যখন এই অবস্থা, যখন 1000 মিটারের মধ্যে, তখন সিও যিনি ওখানে উপস্থিত ছিলেন তিনি ফোন করেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আরো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে, শেষ পর্যন্ত গিয়ে পড়ে জেনারেল নারবানের উপরে, নারবানের কাছে ফোন যায়। জেনারেল নারবানে তখন ওনার কথা, বইয়ের কথা অনুযায়ী এবং বিরোধীদের বক্তব্য অনুযায়ী, এই বই আমি পড়িনি, কিন্তু এই বই এখনো আমার পড়ার সৌভাগ্য হয়নি, কারণ এখানে এখন বইটা পাওয়া যাচ্ছে না, এত ডিমান্ড হয়ে গেছে, বই পাওয়া যাচ্ছে না। তো এখন এই যখন নারবানের কাছে যখন খবর যায় জেনারেল নারবানের কাছে, তখন উনি প্রথম ফোন করেন আমাদের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংকে, তারপর ফোন করেন আমাদের NSA অজিত দোভালকে, তারপর ফোন করেন অমিত শাহকে, যারা তারপরে আবার CDS যিনি ছিলেন, CDS কেও ফোন করা হয়। কারোর পক্ষ থেকে
কোনো উত্তর যায়নি। তার বক্তব্য হলো, বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর যখন ওখান থেকে বারবার যখন ফোন আসছে, 500 মিটারের মধ্যে চলে এসছে, 200 মিটারের মধ্যে চলে এসছে, এখন আমরা কি করবো, ফায়ার ওপেন করব না ফায়ার ওপেন করব না? তখন জেনারেল নারভানে বলছেন যে এই সময়তে আমার কাছ থেকে প্রতিরক্ষা মন্ত্রী ফোন করেন, রাজনাথ সিং। তিনি ফোন করে বলেন, আমি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি, তিনি বলেছেন যা উপযুক্ত মনে হয় তাই করুন। যেটা নরেন্দ্র মোদী আজও বলে থাকেন, আমি গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছি, যখন যা উপযুক্ত মনে হবে তাই করবেন। নরেন্দ্র মোদী সেই কথাটাই বলেছেন। নারভানের বক্তব্য হচ্ছে, তখন আমি গালওয়ানের ম্যাপটা টেবিলে ফেলে আমি তখন ভাবছি চীন ভারত সম্পর্ক, সামনে অর্থনীতি, বিশ্ব রাজনীতি, এই একটা গুলি চালানোর ওপরে অনেক কিছু নির্ভর করবে। আমি তখন কি করব, ম্যাপের দিকে চেয়ে আছি এবং মাঝে মাঝে টেলিফোনের দিকে তাকাচ্ছি, কারণ আমার নিম্ন তলায় যে নিম্ন কর্মচারী, তিনি কিন্তু নিম্ন স্তরের অফিসার, তিনি ব্রিগেডিয়ার বা মেয়র জেনারেল যিনি আছেন, তিনি কিন্তু আমার ফোনের অপেক্ষায় রয়েছেন। নিদিকে ট্র্যাঙ্ক এবং সাজোয়া বাহিনী ক্রমশ এগিয়ে আসছে। তখন উনি বলেন যে এবার আমি ফোন তুললাম, ফোন তুলে আমি ওদেরকে বললাম যে তোমরা অস্ত্র ব্যবহার করবে না, লাঠি সোটা দিয়ে মোকাবিলা করো, আমরা ফায়ার ওপেন করবে না যতক্ষণ না পর্যন্ত ওরা ফায়ার ওপেন করছে। এটা আমার স্ট্যান্ডিং ইনস্ট্রাকশন রইল। তারে পরের ঘটনা আপনারা সবাই জানেন যে তারপরে একটা ব্যাপক মারপিট হলো, ভারতবর্ষের সৈন্য চীনের সৈন্যকে ব্যাপক পেটালো, আমাদের 20 জন না 22 জন শহীদ সেনা শহীদ হলেন, এবং চীনের কতজন মারা গেছেন সঠিক জানা যায়নি। খাড়াই নদীতে পড়ে অনেক লাশ ভেসে গিয়েছে, সেগুলো চীন স্বীকারও করেনি কতজন ঠিক মারা গিয়েছে। সেটাই ছিল চীনের সঙ্গে আমাদের মানে ওই বর্ডারে আমাদের শেষ যুদ্ধ। তারপর নানান আলোচনার ভিত্তিতে দুপক্ষই পিছিয়ে যায়, এখন একটা স্থিতাবস্থা আসে। এই বইটা যখন প্রকাশ হয়েছে তখন বিরোধী পক্ষের হাতে গিয়েছে। যথারীতি রাহুল গান্ধী, তিনি একদম সংসদ কাঁপাচ্ছেন। তিনি বলছেন যে একটা সীমান্তে গন্ডগোল হচ্ছে, সৈন্য এগিয়ে আসছে, এখানে প্রতিরক্ষা মন্ত্রী আছে, এখানে সিডিএস আছে, এখানে প্রধানমন্ত্রী আছে, আরো যারা যারা মন্ত্রী আছে, তারা ডিসিশন নিতে এত দেরি করলেন কেন? তাহলে কি আমরা দাঁড়িয়ে মার খাবো তারপরে আমরা মারবো? এটাই কি আমাদের নীতি? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ নিয়ে কোনো কথা বলেননি। তিনি শুধু বলেন যে এই যে বইটা বার হয়েছে, এই বইটা আমার পড়া হয়নি, এই বইটি আমি আগে পড়ে তারপরে আমি এর জবাব দেব। কিন্তু এখনো পর্যন্ত নরেন্দ্র মোদীর কাছ থেকে কোনো রকম জবাব আসেনি। এখন তিনি অত্যন্ত ব্যস্ত মানুষ, আজকে এখানে, কালকে ওখানে, পরশু ওখানে ঘুরে বেড়াচ্ছেন তিনি, তার তো অনেক কাজ আছে। বিভিন্ন দেশের নেতারা আসছেন, তিনিও বিভিন্ন দেশে যাচ্ছেন, এখন তিনি এখনো পড়ে উঠতে পারেননি। এই নিয়ে একটা সংসদে একটা তুমুল আকার ধারণ করেছে, তুমুল তর্ক বিতর্ক, সংসদ মুলতুবি হয়ে যাওয়ার মতো অবস্থা। কারণ বিরোধী পক্ষ একটা ইস্যু পেয়েছে, এই ইস্যুতে নরেন্দ্র মোদীকে ছেড়ে কথা বলবে না। আর নরেন্দ্র মোদী কিন্তু একটু হলো কোণঠাসা এই কারণে, কারণ নরেন্দ্র মোদীর পক্ষে এই সওয়ালটার
জবাব দেওয়া একটু মুশকিল, কারণ তাকে পরিষ্কার একটা ডিসিশন নিতে হতো যে হ্যাঁ তোমরা এগো, ওরা গুলি চালালে তোমরা পাল্টা গুলি চালাবে। এটা প্রধানমন্ত্রীর মুখ থেকে বলা উচিত ছিল, যেটা জেনারেল নারওয়ানে উনি বলছেন আমাকে সিদ্ধান্ত নিতে হয়েছিল ওই ম্যাপ দেখে যে আমার সামনে সে একটা গুলি চালালে পরে আমার কি অবস্থা হতে পারে, সামগ্রিক বিশ্ব পরিস্থিতি সমস্ত কিছু চেঞ্জ হয়ে যেতে পারে। এই নিয়ে যে বিতর্ক চলছে, সারা ভারতবর্ষ এখন উত্তাল। নরেন্দ্র মোদী একেবারে পুরো কোণঠাসা, বিরোধীরা নরেন্দ্র মোদীকে ঠেসে ধরেছে। আজকেও এই নিয়ে আলোচনা হচ্ছে এবং চারদিকেই এই নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। আমার মনে হলো এটা নিয়ে আপনাদের একটা ভিডিও করে জানানো দরকার, কারণ সব ঘটনাই আপনারা জানেন। ভারতবর্ষের ভালোও কিছু হয়, ভারতবর্ষের মন্দও কিছু হয়। আমি ভালোটাই বলবো, মন্দ কিছু বলবো না, তা তো হয় না। আমি এটাও আপনাদের সামনে তুলে ধরলাম। আপনাদের যা যা বক্তব্য আপনারা সবাই আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার জানবেন।